সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। প্রিয় দর্শক, ইউক্রেন সংঘাতের আজকের ভয়াবহ ও উত্তাল বাস্তবতায় আমরা আবারও ডুবে যাচ্ছি এক গভীর পর্যবেক্ষণে, যেখানে প্রতিটি ঘণ্টা, প্রতিটি মুহূর্ত নতুন নতুন অস্থিরতা ছুড়ে দিচ্ছে সামনে, আর আন্তর্জাতিক অঙ্গনের কূটনৈতিক শক্তিগুলো একে অন্যকে ঠেলে যাচ্ছে আরও বড় টানাপড়েনের দিকে। 23 নভেম্বর 2025 এই দিনের চিত্র যেন সম্পূর্ণভাবে বদলে দিল দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণগুলোকে। আর এর কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনা, যেটিকে ঘিরে ইউরোপ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তীব্র কূটনৈতিক চাপানুতোর আজ নতুন মাত্রা পেয়েছে। আমরা দেখছি ইউরোপীয় দেশগুলো প্রকাশ্যই চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসনের তৈরি সেই নকশার প্রতি, যেখানে দোনেৎস্ক অঞ্চল ও ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আলোচনাটি তাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইউরোপীয় নেতারা জোর দিচ্ছেন যে আন্তর্জাতিক সীমান্ত কখনো শক্তি প্রয়োগ করে পরিবর্তন হওয়া উচিত নয়। তাদের অবস্থান স্পষ্ট, এমন স্বীকৃতি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, তাই তারা ওই ধারাগুলো বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন। শুধু তাই নয়, ইউক্রেনের সামরিক বাহিনীকে 6 লাখে নামিয়ে আনা এবং রাশিয়ার হাতে 8 লাখ সৈন্যের অনুমোদনের বিষয়টিও তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। তাদের মতে, যুদ্ধ চলমান অবস্থায় ইউক্রেনকে সামরিকভাবে কমিয়ে দেওয়া মানে রাশিয়ার অনুকূলে ভারসাম্য আরও দ্রুত হেলে পড়া। একই সঙ্গে ইউরোপ মনে করে রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তা বা প্রতিশ্রুতি যে কোনো সময় ভেঙে যেতে পারে, কারণ অতীতে হওয়া বহু চুক্তি তারা উত্থাপিত যুক্তিতে তুলে ধরছে যে রাশিয়া বজায় রাখেনি। এই পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো মনে করে নতুন কোনো পরিকল্পনায় রাশিয়ার ওপর নির্ভর করা এক ধরনের কৌশলগত ভুল হবে। আরও বড় বিতর্ক জমেছে রাশিয়ার হিমায়িত সম্পদকে কিভাবে ব্যবহার করা হবে তা ঘিরে। ট্রাম্প প্রস্তাব করেছেন মোট সম্পদের একটি অংশ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার হবে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে এবং আরেক অংশ যাবে যুক্তরাষ্ট্র রাশিয়া যৌথ প্রকল্পে। ইউরোপ সরাসরি বলছে রাশিয়ার হিমায়িত সম্পদ এমন কোনো ব্যবস্থায় ব্যবহার করা যাবে না যেখানে রাশিয়া কোনোভাবে উপকৃত হতে পারে, বিশেষ করে এমন সময় যখন তারা ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। সব মিলিয়ে শান্তি আলোচনার টেবিলটি এখন তীব্র বিরোধের কেন্দ্রবিন্দু, আর সেই বিরোধের উত্তাপ ছড়িয়ে গেছে জেনেভার আলোচনা কক্ষেও, যেখানে আজ ইউক্রেনীয় প্রতিনিধি দল, ইউরোপীয় নেতাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা লম্বা বৈঠকে বসেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অফিস প্রধান ইয়েরমাক জানিয়েছেন তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে বোঝানো যে ট্রাম্প পরিকল্পনার মূল বেশ কিছু অংশই বাস্তব অগ্রগতির পথে বাধা। তারা ইউরোপের সঙ্গে সমন্বয় রেখে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় প্রবেশ করেছেন। পরবর্তী বৈঠকটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রুবিও এবং হুইটকফের সঙ্গে সম্পন্ন হওয়ার কথা। কূটনৈতিক অঙ্গনে টানটান উত্তেজনার মাঝেই আলোচনাগুলো দীর্ঘ হচ্ছে, আর প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরছে। কিন্তু ছবি এখানেই শেষ নয়। সামরিক ময়দানে যেসব ঘটনা ঘটছে তা এই আলোচনা আরও কঠিন করে দিচ্ছে, কারণ একই সময়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ চলতেই আছে, আর ময়দানে প্রতিটি অগ্রগতি বা পশ্চাৎবসরণ শান্তি পরিকল্পনার ওপর সরাসরি প্রভাব ফেলছে। এই সমগ্র প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইউরোপের পরিবর্তন চাওয়া সংশোধনগুলো মেনে নিতে পারে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে ধারণা করা হচ্ছে আলোচনার আগে পক্ষগুলোকে আরও কিছুদিন লড়াই চালাতে দেওয়াই ট্রাম্পের কৌশলগত ভাবনা। তার বক্তব্যে বারবার এসেছে যুদ্ধবিরতির আগে যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য স্পষ্ট হওয়ার প্রয়োজনীয়তা, আর সেটাই এখন বাস্তবে প্রতিফলিত হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইউরোপের সংশোধনগুলো মেনে নেয়, তবে রাশিয়া সেগুলো প্রত্যাখ্যান করবে, সেটাও নিশ্চিত। তাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিতে পারে যেখানে তারা একযোগে রাশিয়া ও ইউক্রেন উভয়ের উপর চাপ সৃষ্টি করবে, যাতে উভয় পক্ষই সামরিকভাবে দুর্বল হয়ে আলোচনার টেবিলে ফিরে আসে। সম্ভাব্য কৌশল হতে পারে ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়া, গোয়েন্দা তথ্য শেয়ারিং সীমিত করা, আর রাশিয়ার উপর তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের জ্বালানি খাতকে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত করা। অর্থাৎ রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি সংকুচিত করা, যাতে যুদ্ধের অর্থায়ন ধীরে ধীরে কমে আসে। একই সময় ইউক্রেন সামরিক সহায়তার অভাবে যুদ্ধ ময়দানে টিকে থাকতে না পারলে তাদেরও আলোচনায় ফিরে আসার চাপ বাড়বে। এভাবে উভয় পক্ষই যখন সংঘর্ষ চালাতে অক্ষম হবে, তখন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে আলোচনার বাস্তব সুযোগ তৈরি হবে। এই বক্ররেখাই এখন সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে আন্তর্জাতিক বিশ্লেষণ মহলে। এদিকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হচ্ছে দ্রুত। জাপোরিজিহাদিকে রুশ বাহিনীর অগ্রগতি আজ নতুন মোড় নিয়েছে। দিনের শেষ পর্যন্ত রুশ সেনারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি এসেছে জেলেনিগাই এলাকায়। পুরো অঞ্চল জুড়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা আজ গুরুতর চাপে।
আক্রান্ত এলাকা থেকে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে ধ্বংসস্তূপে ভরা ট্যাঙ্ক ও সামরিক যান, যা বোঝাচ্ছে গত কয়েকদিনে সংঘর্ষ কতটা তীব্র ছিল। একই সঙ্গে রুশ বাহিনী উত্তরের ফ্ল্যাঙ্কে থিখা ও ভিদ্রাদানায়ের অবস্থানও শক্ত করেছে। নতুন করে গতি এসেছে আক্রমণাত্মক অগ্রগতিতে। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে, তাদের পক্ষ থেকে আগের মতো পতাকা উত্তোলনের ভিডিও খুব বেশি আসছে না। বিশ্লেষকদের মতে কারণ একটাই, রুশ সেনারা এখন অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, ফলে কিছু দখলকৃত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার আগেই তারা নতুন স্থানে পৌঁছে যাচ্ছে। এর ফলে দখলকৃত এলাকায় ভিডিও ধারণ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। পরিস্থিতি এতটাই পরিবর্তনশীল যে আগামী দিনে রুশ বাহিনী পশ্চিম বা দক্ষিণমুখী দিকেও অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে। রক্তক্ষয়ী লড়াই চলছে পোক্রোভস্ক শহরেও। প্রো ইউক্রেনীয় সূত্র এক পর্যায়ে দাবি করেছিল শহরের 30 থেকে 50% পুনর্দখল করেছে, কিন্তু ভূ অবস্থানগত তথ্য এসব দাবি সমর্থন করছে না। বিশ্লেষণে স্পষ্ট দেখা যাচ্ছে ইউক্রেনীয় পক্ষ আলোচনা চলাকালীন এক ধরনের কৌশলগত বার্তা দিচ্ছে, যেন তারা শক্ত অবস্থানে আছে। কিন্তু ময়দানের বাস্তবতা বলছে রুশ বাহিনী ধীরে ধীরে শহরটির চারপাশে ঘেরাও সম্পন্ন করছে। কাটসুপস্কির কাছে রুশ বাহিনী অবস্থান শক্ত করেছে এবং উত্তরের রেল লাইন বরাবর ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে পড়ছে পর্যায়ক্রমে। ইউক্রেনীয় 25তম এয়ারবর্ন ব্রিগেডের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তারা রুশ অবস্থানে আক্রমণের পর সরে যাচ্ছে, যা থেকে বোঝা যায় রুশ বাহিনী জেডিএল 515 সড়ক পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং মিরনগ্রাড শহর এখন বাস্তবে সম্পূর্ণ ঘেরার হয়ে গেছে। সড়কপথে কোনো সুষ্ঠু প্রত্যাহারের সুযোগ নেই। এর পাশাপাশি রোডিনস্কিয়ের দিকে ও রুশ বাহিনী দ্রুত এগোচ্ছে। ধ্বংস হওয়া মোটর যানবাহনের ভিডিওগুলো প্রমাণ করছে সরবরাহ পথগুলো রুশ ড্রোন নজরদানিতে সম্পূর্ণ অনিরাপদ হয়ে গেছে। শাখোভো এলাকাতেও একই চিত্র। ইউক্রেনীয় ড্রোন ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে রুশ বাহিনী শহরের দক্ষিণাংশে অবস্থান আরও গভীর করেছে। খুব অল্প সময়ের মধ্যে ইউক্রেনীয় বাহিনী হয়তো বাধ্য হবে উত্তর দিকে সরে যেতে। যদি তারা ঘেরাও হয়ে পড়া এলাকা থেকে বেরোতে ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। ইতিমধ্যে নতুন বড় আক্রমণের ইঙ্গিত মিলছে কনস্টান্টিনিভকার দিকেও। রুশ কমান্ডাররা প্রকাশ্যেই বলেছেন তারা 15 ডিসেম্বরের মধ্যে শহরের 50 থেকে 60% এলাকা দখলের নির্দেশ পেয়েছেন। এর মানে হচ্ছে ডিসেম্বরের পুরো মাস জুড়ে এই দিকের লড়াই আরও তীব্র হবে। রুশ বাহিনী N-20 এবং N-32 সড়ক ধরে অগ্রসর হচ্ছে এবং স্টেপানোভকা ও বেরেস্তক এলাকা দখলের চেষ্টা করছে, কারণ এই দুটির পতন মানে স্লোভিয়ানস্ক ও সিভিয়ার্সকে সংযোগ করে এমন গুরুত্বপূর্ণ সরবরাহ পথ সম্পূর্ণ ঝুঁকিতে পড়বে। এদিকে সিরেবিয়ানস্কি বনের দিক থেকে আজকের দিনের সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা পুজিওনা বা পেট্রোক্সকয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও ভিডিও প্রমাণ এখনও আসেনি, তবে গত 3 দিনের সামগ্রিক অগ্রগতি দেখে মনে হচ্ছে দাবি সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগের দিন জানভোকা দখলের ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে রুশ পতাকা উত্তোলনের দৃশ্য দেখা গেছে। এর মানে ইউক্রেনীয় প্রতিরক্ষা এই দিকটায় ভেঙে পড়েছে এবং রুশ বাহিনী এখন প্রিভিলিয়া, গুলুঘোভকা, বন্দরনায়া, ক্রোমোভকা, ভাসিউভকা এসব এলাকায় চাপ বাড়াবে, যেগুলো স্লোভিয়ানস্ক ও সিভিয়ার্সকে সংযোগ করে এমন গুরুত্বপূর্ণ সরবরাহ পথের অংশ। এই দিকের অগ্রগতি স্লোভিয়ানস্কের ভবিষ্যৎ লড়াইয়ের ভিত্তি তৈরি করছে, যা 2026-এ আরও বিস্তৃত রূপ নিতে পারে। লিমান শহর কার্যত ড্রোন নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত হয়ে গেছে। রুশ বাহিনী সেখানে যে কোনো ধরনের যানবাহন ঢোকার সঙ্গে সঙ্গে ধ্বংস করছে। ভারী যানের প্রবেশ করাই সম্ভব হয় না। ইউক্রেনীয়রা এখন হালকা ট্রাক ব্যবহার করছে, কারণ সেগুলো ধ্বংস হলেও খরচ কম। পরিস্থিতি এখানে পুরোটাই চাপের মুখে। কুপিয়ানস্ক দিকেও উত্তেজনা বাড়ছে। বগুস্লাভকা এলাকায় রুশ সেনাদের প্রবেশের ভিডিও এসেছে, যেখানে প্রবেশের পরই ইউক্রেনীয় FPV ড্রোন তাদের আক্রমণ করে। ভিডিও বিশ্লেষণে স্পষ্ট হয়েছে বগুস্লাভকা যে কোনো সময় দখলে যেতে পারে, আর একবার এটি পতন ঘটলে বরাবর শহরের উপর চাপ বাড়বে। কুপিয়ানস্কের দক্ষিণের এলাকাগুলোতে রুশ বাহিনীর ড্রোন নজরদানি এখন এতটাই শক্তিশালী যে কোনো ধরনের সরবরাহ তাদের হাতে ধরা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আজকের ভূচিত্র খুবই স্পষ্ট। একদিকে শান্তি পরিকল্পনা নিয়ে উত্তাল কূটনীতি, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে নির্দয় অগ্রগতি, আর মাঝে ইউক্রেন রাশিয়া উভয় পক্ষই ক্রমাগত চাপে পড়ছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত পরিবর্তন, ইউরোপীয় ইউনিয়নের কঠোর অবস্থান, ইউক্রেনের কূটনৈতিক লড়াই এবং রাশিয়ার সামরিক অগ্রগতি সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক অঙ্গন যেন একটি সিদ্ধান্তমূলক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সামনে কি আসছে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আজকের অস্থিরতা পরিষ্কার জানিয়ে দিচ্ছে এই সংঘাতের পথ আরও দীর্ঘ, আরও কঠিন এবং আরও অপ্রত্যাশিত হতে চলেছে। প্রিয় দর্শক, এখানেই আজকের বিশ্লেষণ শেষ করছি।